বগুড়ায় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় যোগ দিয়েছেন তারেক রহমান। দুপুরে যোগ দেবেন সিরাজগঞ্জের জনসভায়। জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এবারের ভোটে পরিবর্তনের পক্ষেই রায় দেবে জনগণ। কুমিল্লায় 14 গ্রামের জনসভায় জামায়াত আমির। মঞ্চে 11 দলীয় জোটের পক্ষে ভোট প্রার্থনা। ভোলার বোরহানউদ্দিনে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত 10। নারায়ণগঞ্জে যুবদল কর্মীর আঘাতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত। এবং নির্বাচন ঘিরে বাড়ছে এআই দিয়ে বানানো ফেক ভিডিও এবং ফটো কার্ড। গুজব প্রতিরোধে বিশেষ সেল গঠনের পরামর্শ। স্বাগত। এখন ঢাকায় সঙ্গে আছি আমি শরীফ রওশন। বগুড়ায় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় যোগ দিয়েছেন তারেক রহমান। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে নাজ গার্ডেন হোটেল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, জানাবেন যে কর্মী সমাবেশ কখন শুরু হয়েছে আর কি নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান তার নেতাকর্মীদের? হ্যাঁ রওশন, আপনি জানেন যে আজকে তারেক রহমানের এখানে সফরের দ্বিতীয় দিন এবং শেষ দিন। উনি কিছুক্ষণের মধ্যে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবেন, তারপরে ঢাকাতে যাবেন। আর সকাল 11টা থেকে কর্মী সমাবেশ এখানে শুরু হয়েছে। বিশেষ করে তার যে আসন, বগুড়ার 6 আসন, সেই আসনটিতে তিনি দিক নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদের। আর বগুড়া সদর যে আসন, সেই আসনের যে নেতাকর্মীরা ছিলেন, যারা নির্বাচনের কাজে দায়িত্বে ছিলেন, তাদেরকে নিয়েই কিন্তু আজকে এই কর্মী যে সমাবেশ, সেই সমাবেশে তিনি বলছেন এবং তার নেতাকর্মীরা অনেক কথাই বলেছেন, কিভাবে নির্বাচন হওয়া দরকার, কিভাবে সর্বোচ্চ ভোটে তাকে বিজয়ী করা যায়, সে কথাগুলো বলছিলেন। পাশাপাশি যে তারেক রহমান তিনি শুধু বলছেন যে বগুড়া তো আমার বাড়ি, আমার এখানে বিএনপির ঘাঁটি, তো এখানে আমার বেশি সময় নষ্ট না করে অন্য জায়গায় আমার যাওয়া উচিত এবং সেখানে কাজ করা উচিত। আর এখানে তো আপনারা আছেন, আপনারা এখানে করবেন এবং সর্বোচ্চ ভোটে এখানে নির্বাচিত করবেন, এটা আমার বিশ্বাস। এবং এটা আমি মনে করি যে সর্বোচ্চ ভোটেই এখানে তারেক রহমানকে নির্বাচিত করবেন। এবং নেতাকর্মীরা সেটাই বলছেন যে আসলে এখানে যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ যে ভোট, সেই ভোটটাই কিন্তু এখানে তাকে দিতে চান তারেক রহমানকে। এবং সামনের দিনে যেন তিনি প্রধানমন্ত্রী হিসাবে যেন দেশের কাজকর্ম করতে চান, সেই বিষয়টি এখানে বলছেন। এবং তারেক রহমান সবার সঙ্গে কুশল বিনিময় করেছেন, বিশেষ করে যারা নির্বাচনী দায়িত্বে রয়েছেন বগুড়া সদর আসনে, সবার সাথে কুশল বিনিময় করেছেন এবং সবাইকে দিক নির্দেশনা দিয়েছেন যাতে করে এখানে নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে যেন ভোট শেষ হয় এবং সামনের দিনে সর্বোচ্চ ভোট যেন যিনি পান, সে বিষয়টাই বলেছেন। তো এই ছিল আমার কাছে রওশন বগুড়া যে কর্মী যে সম্মেলন, সে কর্মী সম্মেলন থেকে সর্বশেষ। এরপরে তিনি যাবেন বগুড়া থেকে সিরাজগঞ্জ হয়ে ঢাকাতে যাবেন। তো সর্বশেষ এই ছিল আমার কাছে কর্মী সমাবেশ এবং নাচ গার্ডেন থেকে। বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাজিদুর রহমান। এদিকে নির্বাচনী জনসভায় যোগ দিতে 2 দশক পর দুপুরে সিরাজগঞ্জে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনসভা সফল করতে সিরাজগঞ্জের বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে যোগ দিতে শুরু করেছে নেতাকর্মীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে জেলার বিসিক পার্ক থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী জাওয়াত মাহমুদ। জাওয়াত, জানাবেন যে তারেক রহমানকে বরণ করতে তার কিছু সময়ের অপেক্ষা সিরাজগঞ্জবাসীর, সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন? রওশন, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে সিরাজগঞ্জের বিভিন্ন সংসদীয় এলাকা থেকে নেতাকর্মীরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। যদিও তারেক রহমান এই মুহূর্তে বগুড়া রয়েছেন, সেখানে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন, সেটি আমাদের সহকর্মী জানাচ্ছিলেন। কিন্তু আমরা এই যে বিসিক শিল্প পার্ক এলাকায় যেটা দেখছি, যেহেতু এই সিরাজগঞ্জ জেলায় 9টি উপজেলা রয়েছে এবং এখানে 6টি সংসদীয় আসন রয়েছে। শুধুমাত্র সিরাজগঞ্জেই নয়, পার্শ্ববর্তী জেলা যে পাবনা, সেই পাবনাতেও 9টি উপজেলা রয়েছে এবং সেখানে 5টি সংসদীয় আসন রয়েছে। অর্থাৎ 6 এবং 5 এই 11টি সংসদীয় এলাকার নেতাকর্মীরা এখানে আসবেন। এবং এই যে মঞ্চটি দেখতে পাচ্ছেন, সেখানে এই 11 জন যারা বিএনপি মনোনীত প্রার্থী, তাদেরকে তারেক রহমান পরিচয় করিয়ে দেবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন।
এখন আমরা দেখছি যেহেতু রোদের তাপ ধীরে ধীরে বাড়ছে এবং বেলা গড়ানোর সাথে সাথে নেতাকর্মীরা ধীরে ধীরে আগমন করছেন এবং এই শিল্প পার্ক এলাকাতে মূলত আপনি এখানে আসলে মাঠ কিন্তু পুরো বালুময় একটি মাঠ এখানে আমরা দেখতে পাচ্ছি এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মাঠটি যেহেতু রোদের একটি ব্যাপার রয়েছে নেতাকর্মীরা বলছেন যে ধীরে ধীরে বেলা গড়ানোর সাথে সাথে নেতাকর্মীরা এখানে আসবেন সেটি প্রত্যাশা করছেন এবং এই মাঠে বিপুল জনসমাগম যাতে ঘটতে পারে নেতাকর্মীরা আসতে পারে সেই প্রচেষ্টা যারা স্থানীয় নেতা রয়েছেন তারা বেশ কয়েকদিন ধরেই করছিলেন এবং যেহেতু এটি একটি চরাঞ্চল আপনি জানেন যে যমুনার পাড়ের এই জেলায় প্রায় 5টি উপজেলায় চর কেন্দ্রিক সেই জায়গা থেকে চরের মানুষের ভাগ্য উন্নয়নে কী ধরনের বার্তা বিএনপি যদি সরকার গঠন করতে পারে সেটি তারেক রহমান দিবে সেই আশার আলো নিয়ে মূলত তারা এখানে এসেছে নেতাকর্মীরা এবং আগামী দিনের রাজনীতিতে বা আগামী দিনের বিএনপি দল হিসেবে কিভাবে এই এলাকায় কাজ করবে এবং সামনে ফেব্রুয়ারিতে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই ক্ষেত্রে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন সমীক্ষায় বিএনপি কীভাবে কাজ করবে ভোটের মাঠের সুবিধা নিতে সেই দিক নির্দেশাও এখান থেকে তারেক রহমান দিবেন পাশাপাশি তারেক রহমান যেই তার 31 দফা রাষ্ট্র পরিকল্পনা কিংবা তিনি যে 8টি বিষয় নিয়ে যাচ্ছেন বিশেষ করে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড বা স্বাস্থ্য কার্ড সেই বিষয়ে এখানকার মানুষকে বার্তা দিবেন বলে নেতাকর্মীরা মনে করছেন কিন্তু আমরা সবশেষ পরিস্থিতি দেখছি এখন মঞ্চের কাজ শেষ হয়ে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এই জায়গাটিকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানিয়ে দেব তারেক রহমানের এই যে সিরাজগঞ্জের জনসভায় তার সবশেষ সিরাজগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াত মাহমুদ। আগামী 13 ফেব্রুয়ারি থেকেই দেশের মানুষ পরিবর্তন চায় এমন মন্তব্য করে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন এবারের ভোটে পরিবর্তনের পক্ষেই রায় দেবে দেশের জনগণ। কুমিল্লার 14 গ্রামে 11 দলের নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন তরুণ নারীসহ দেশের মানুষের ওপর ভর করে পরিবর্তন আসবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন 11 দল সরকার গঠন করতে পারলে জুলাই শহীদ এবং ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন করা হবে। দুর্নীতিমুক্ত মানবিক মর্যাদার দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। সমাবেশে কুমিল্লায় জামায়াতের প্রার্থী ডক্টর আব্দুল্লাহ তাহেরের জন্য ভোটও চান নাহিদ ইসলাম। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন কেউ ভোট চুরি করতে গেলে তা প্রতিহত করা হবে। সবকিছু দিয়ে উজাড় করে আমি চেষ্টা করব। যদি কেউ আমার মায়ের কোনো গায়ে হাত তোলার চেষ্টা করে, যদি কেউ আমার কোনো বোনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায়, আমি বলি আমি কোনো আইন মানব না, আমি বিদ্রোহ করব। গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন। আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে জুলাই গণ অভ্যুত্থানের জুলাই খুনিদের বিচার, শরীফ ওসমান হাদির হত্যার বিচার। সেই বিচার আমরা এই বাংলার মাটিতে নিশ্চিত করব ইনশাআল্লাহ। এই যে মা বোনদের এই অ্যাটিটিউড, তারা তাদের আস্থার ঠিকানা হিসাবে 11 দলকে এখন দেখছে, এইটাই কাউকে কাউকে একটু পেরেশান করে তুলেছে। ভাই, আপনারও তো ঘরে মা আছেন, বোন আছেন, আপনার স্ত্রী আছেন, জায়া আছেন, একটু তাদেরকে সম্মান করুন অন্তত। যদি তাদেরকে সম্মান করেন তাহলে তাদের মতো আরেকজনের দিকে তো আপনি লাল চোখ দিয়ে তাকাবেন না। ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। এ নিয়ে সবশেষ খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্জয়। সঞ্জয়, নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের কেমন দেখছেন, কি বলছেন তারা, কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? রোশন, আগামী 12ই ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনের 26,08,087 জন ভোটার তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন এবং এটিকে লক্ষ্য করে কিন্তু এখন ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনেই নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু বেশ জমে উঠেছে বলা যেতে পারে। আমরা এখন আছি আখাউড়া উপজেলাতে। এখানকার এটি আসলে ব্রাহ্মণবাড়িয়ার 4 আসনের অন্তর্গত। এখানে বিএনপি জামায়াত সহ মোট বেশ কয়েকজন প্রার্থী এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সবারই কিন্তু বেশ জমজমাট তাদের প্রচারণা চলছে। প্রতিদিন আসলে সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা উঠান বৈঠক, জনসভা বা গণসংযোগ দিয়ে কিন্তু তাদের প্রচারণার যে ব্যস্ত কাজ সেটি তারা করছেন। তবে এখানে আসলে মোটা দাগে কিন্তু এই যে ব্রাহ্মণবাড়িয়ার এই আখাউড়াতে আসলে এটি যেহেতু একটি ভারতের সীমান্তবর্তী এলাকা এবং আখাউড়া এবং কসবা, এখানে আসলে মাদক চোরাচালানের এই সমস্যাটি কিন্তু সবচাইতে প্রকট সমস্যা। এছাড়া এই যে আখাউড়া স্থলবন্দর, এটি কিন্তু একটি বাণিজ্যিক আসলে একটি
জায়গায় কিন্তু এখানে বিগত সময়গুলোতে আসলে সিন্ডিকেটের কারণে এখানে বাণিজ্যিক কার্যক্রম কিন্তু একেবারে স্থবির হয়ে পড়েছিল। তবে এই এখানকার যারা বাসিন্দা আছেন তারা কিন্তু বলছেন যে এই বন্দরটিকে আরও আগের মতো চাঙ্গা করে এখানে কিন্তু ব্যাপক মানুষের কর্মসংস্থান তৈরির পাশাপাশি এই যে ভারত থেকে এই যে সীমান্তবর্তী এলাকা দিয়ে যেই পণ্য বা মাদক চোরা চালানো হয় সেটি বন্ধের জন্য কিন্তু তারা আসলে প্রতিশ্রুতি চাচ্ছেন প্রার্থীদের কাছ থেকে। এবং একটু জেনে রাখি, রৌশন, ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনে কিন্তু মোটা দাগে এখানে যে সমস্যা সেটি হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়াতে প্রার্থীরা এবং ভোটাররা আসলে যেই ধরনের চাওয়া বা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থী, সেটি হচ্ছে যে এখানে ব্রাহ্মণবাড়িয়াতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা রোডে যেহেতু আসলে এখন সড়ক পথের অবস্থা একেবারেই ভয়াবহ, অর্থাৎ বিভিন্ন জায়গাতে যে উন্নয়ন কাজ যেগুলো চলছে সেটি আসলে বিলম্বিত হওয়ার কারণে কিন্তু সীমাহীন দুর্ভোগ পোহাতে এই ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গাতে ব্রাহ্মণবাড়িয়ার যে বাসিন্দা যারা আসলে যাতায়াত করেন সেক্ষেত্রে তারা আসলে খুব সহজে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে তারা ঢাকায় যাওয়ার জন্য একটি নতুন আন্তনগর এবং একটি কমিউটার ট্রেন কিন্তু তারা চাচ্ছেন। এছাড়া বিদ্যমান যে ট্রেনগুলো আছে ব্রাহ্মণবাড়িয়া থেকে যেগুলো আসলে যাত্রা বিরতি করে সেগুলোর তারা কিন্তু আসন সংখ্যার বৃদ্ধির দাবি করছেন। এছাড়া যে শিক্ষা বা স্বাস্থ্য খাতের কিন্তু ব্যাপক উন্নয়ন তারা চান এবং সেজন্য কিন্তু আসলে ভোটাররা বলছেন এই ক্ষেত্রে তারা আসলে যেসব প্রার্থীরা একেবারে সুস্পষ্ট ঘোষণা তাদেরকে দেবেন, যে এই যে তারা যারা আসলে সুস্পষ্ট ঘোষণা দেবেন এই উন্নয়নগুলোর বিষয়ে তাদেরকে আসলে তারা নির্বাচন করবেন। তো রোশন, আমার কাছে এই ছিল এই আখাউড়া থেকে এখানকার সর্বশেষ। দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা ৮ আসনের নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, আজ তো সরকারি ছুটির দিন, কেমন চলছে নির্বাচনী প্রচারণা আর ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, বিস্তারিত জানাবেন। রোশন, এই মুহূর্তে আমি আছি পল্টনে, যেখানে 8 আসনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন মির্জা আব্বাস। এখানে যে যারা মানব সম্পদ বিদেশে রপ্তানি করে থাকে তাদের যে সংগঠন বাইরার নেতৃত্বে এখানে একটি বৈঠক চলমান রয়েছে। মির্জা আব্বাস তার সঙ্গে তাদের যে আলোচনা সভা সেটি এখনো চলমান। মির্জা আব্বাস যে এই 8 আসনের বিএনপির পক্ষ থেকে যে প্রার্থী হয়েছেন তার পক্ষ থেকে ব্যবসায়ীদের পক্ষ থেকে তার কাছে 4টি সুনির্দিষ্ট দাবি করা হচ্ছে। তারা যেটি আমাদের জানিয়েছে যে এখানে গত 15 বছরে তাদের প্রায় 3000 সংগঠনের যারা ব্যবসায়ী আছে তারা ব্যবসা করতে পারেনি, একটি সিন্ডিকেট করে একটি মহল তাদের ব্যবসাটা পরিচালনা করেছেন। এক্ষেত্রে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাদের অবস্থাটা কি হবে এটাই জানতে চেয়েছেন। সেই সাথে আরও যেটি জানতে চেয়েছেন যে তারা নিরাপত্তার সাথে এখানে ব্যবসা করতে পারবেন কিনা, এবং এইখানকার যে একটা কথা চাউর হয়েছে যে চাঁদাবাজির কথা, যে ঢাকা 8 আসনের চাঁদাবাজি কতটুকু নির্মূল করতে পারবেন মির্জা আব্বাস, সে ব্যাপারে তারা একটা প্রতিশ্রুতি চেয়েছেন মির্জা আব্বাসের কাছে। সেক্ষেত্রে মির্জা আব্বাস এখানে কথা বলেছেন এবং আমাদেরকে যেটি জানিয়েছেন অতি শীঘ্রই বিএনপির পক্ষ থেকে 8 আসনের পক্ষ থেকে একটি চাঁদাবাজি নির্মূলের জন্য একটি সেল গঠন করা হবে এবং এই সেলের মাধ্যমেই তারা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবেন এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য তারা আইন প্রশাসনকে নিয়োগ কথা বলবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। আরও যেটি জানিয়েছেন যে এখানে ব্যবসা করার জন্য কোনো ধরনের জন্য যেন সন্ত্রাসী থ্রেট তাদের প্রতি না থাকে সে ব্যাপারেও সেটি জানিয়েছেন। আমরা আরও একটি তথ্য জানিয়ে রাখি, এখানকার যারা ভোটার আছেন তারা কোনো মার্কা দেখে নয়, কোনো ব্যক্তি দেখেও তারা ভোট দিবেন না। তারা চাচ্ছেন যে প্রার্থীরা তাদের জন্য আশ্বস্ত করতে পারে। এই ছিল আমার কাছে পল্টন থেকে সবশেষ। ঢাকা 8 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহরাব সুমন। এবার একটু ঢাকা 6 আসনের খবর জানতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা কেমন চলছে, কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, জানাবেন। রওশন, যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি ঢাকা 6 আসনে, যেটি লালবাগ, কোতোয়ালি, চকবাজার এবং বংশালের এক অংশ নিয়ে মূলত এই আসনটি গঠিত। এখান থেকে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ হাজী আনায়েতুল্লাহ এবং বিএনপির প্রার্থী হামিদুর রহমান আজাদ রয়েছেন। এছাড়া রয়েছেন ইসাক সরকার, তার পাশাপাশি হাতপাকা মার্কায় রয়েছেন আব্দুর রহমান। আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই এলাকায় এটি পুরান ঢাকা, অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি এলাকা। এই এলাকায় মূলত যে যারা প্রার্থী রয়েছে তারা মূলত ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছে। আজকে যে প্রচারের নবম
নবম দিন এবং আর নির্বাচনের এই প্রচার প্রচারণার সময় বাকি আছে আর মাত্র 11 দিন। আপনি নিশ্চয়ই জানেন যে 10 তারিখ সকাল 7টা পর্যন্ত এই প্রচার প্রচারণা চলবে। এরই মধ্যে নানা দলের নানা প্রার্থীরা কিন্তু নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন। যেহেতু পুরন ঢাকা একটি ব্যবসা বান্ধব এলাকা, এখানে নানা শিল্প এবং কলকারখানা আছে এবং ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেহেতু এখানকার প্রার্থীরা যারা ব্যবসা বিনিয়োগ করবেন সেই বিনিয়োগের উপরেই বেশি প্রাধান্য দিচ্ছেন এবং জননিরাপত্তা, একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, ড্রেনেজ ব্যবস্থা, আবাসন এগুলোর উপরও প্রতিশ্রুতি দিচ্ছেন। মূলত এই স্বল্প সময়ে এই বিশাল যে এলাকা রয়েছে সেই এলাকায় মূলত প্রার্থীরা তাদের নেতাকর্মীদের নিয়ে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররা যে বিষয়টা বলছেন যে এই এলাকায় মূলত যানজট, ড্রেনেজ ব্যবস্থা এবং গ্যাসের সংকট রয়েছে। যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন তারা যেন অবশ্যই এই গ্যাস সংকট, ড্রেনেজ এবং যানজট সমস্যা নিরসন করেন, সেই বিষয়টা বলছেন মূলত ভোটাররা। এবং এর পাশাপাশি নানা প্রতিশ্রুতি নিয়ে মূলত প্রার্থীরা ভোটারের দুয়ারে যাচ্ছেন। ঠিক এই নির্বাচনে একেবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একেবারেই ভোটারের দুয়ারে যেহেতু করা নাড়ছে আর অল্প সময় রয়েছে, অল্প সময়ের মধ্যেই কিন্তু এই যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছে। মূলত এই এলাকায় এই ভোটের মাঠে মূলত এই ঢাকা 6 আসনে 4 জনের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ভোটের মাঠে লড়াই হবে। যারা মূলত হাত পাখায় যিনি রয়েছে আব্দুল হামিদ, এর পাশাপাশি ইসাক সরকার রয়েছে যিনি স্বতন্ত্র প্রার্থী, এর পাশাপাশি বিএনপির যিনি প্রার্থী রয়েছে হামিদুর রহমান, তিনিও কিন্তু মানুষের ভোটারের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং একই সঙ্গে জনসংযোগে উঠান বৈঠক এবং লিফলেট বিতরণ করছেন কিন্তু আমরা দেখেছি। তো রওশন, এই ছিল ঢাকা 6 আসন থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। রওশন, নির্বাচনী প্রচারণার খবর জানাতে ঢাকা 6 আসন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে জামায়াতে ইসলামী বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 10 জন আহত হয়েছেন। সকালে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের 7 নং ওয়ার্ডে মনিরাম বাজারের পাশে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা 2 আসনে প্রচারণা চলাকালে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিমের কর্মী এবং সমর্থকদের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, পরে তা ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের রূপ নেয়। জামায়াত সমর্থকদের অভিযোগ, বিএনপির সমর্থকরা পরিকল্পিতভাবেই তাদের গণসংযোগে বাধা দেয়। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে জামায়াতের সমর্থকরাই প্রথমে উস্কানি দিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটায়। এদিকে নারায়ণগঞ্জে দলীয় কর্মসূচিতে নাম আগে পরে দেয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় যুবদল কর্মীর খুশিতে আজাহার নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার 30 কাহমিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আজাহার কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের 9 নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবারের দলীয় কর্মসূচিকে ঘিরে শুক্রবার সন্ধ্যায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা আলোচনায় বসেন। এ সময় তালিকায় নাম আগে পরে দেয়াকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সাথে যুবদল কর্মী রাজীবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজীবের সহযোগী হাসান সহ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ সহ সিনিয়র সহসভাপতি আজাহার, যুবদলের সভাপতি রিপনকে মারধর করে। এ সময় ঘটনাস্থলেই মাটিতে লুটে পড়েন আজাহার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। স্যার মিটিংয়ের মধ্যে হেগুলো অনেক হস্তাহস্তি হয়েছে, রাগারাগি হয়েছে, এবার হেরে মারছে। আমার স্বামীও মার খেয়েছে, আমার এক বাঘিনা মার খেয়েছে। আজার ভাই সামনে ছিল পরে ডেকে দা তো আজার ভাই সর তুলেছিল। হ্যাঁ, তাদের বুকের মধ্যে একটা খুশি লাগে। এলোপাতারি ভাবে এরা কিল ঘুষি দিছে। আজার বলতেছে, রিপন ভাই আমার বুকটা যেন কেমন লাগতেছে, আমার একটু পানি দেন। বিএনপির একটা ক্লাব ঘর আছে ওইখানে, মানে কে আগে বক্তব্য দিবে কে পরে দিবে। স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আজহার উনি ওইটা মনে ঠেকাইতে গেছে যে একটু ধস্তাধস্তিতে কিল ঘুষির ঘটনা করছে। লাস্ট আমরা পোস্টমর্টমের জন্য পাঠাইছি। আসলে অরিজিনাল কারণটা পোস্টমর্টম হইলে বোঝা যাবে।
নির্বাচনী প্রচার প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রাজধানীর ঢাকা 15 আসনের নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে আমাদের সাথে মিরপুর থেকে যুক্ত হয়েছেন নাইম কামাল। নাইম, ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, সেখানকার কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটা বলেছিলেন, ঢাকা 15 আসনে যে নির্বাচনী প্রচার প্রচারণা, আমি সেটি জানার চেষ্টা করেছিলাম সকাল থেকে। এখানে এসে যেমনটি দেখেছি, বিএনপির যে ধানের শীষের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান, তিনি সকাল 10টা থেকে কিন্তু এখানে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। এখন যে জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনী প্রচার প্রচারণা চলছে, এটি মূলত হচ্ছে পূর্ব 22 টেকি নামক যে এলাকা, সেই এলাকায় কিন্তু অলিগলি চষে বেড়াচ্ছেন তিনি কিন্তু ধানের শীষের যে প্রচার প্রচারণা সেটি চালাচ্ছেন। ভোটার যারা আছেন তাদের কাছে যাচ্ছেন, নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বলছেন যে মিরপুরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিভিন্ন সময় এখানেই কিন্তু যে জলাবদ্ধতা তৈরি হয়, সেটি কিন্তু নিরসনে তিনি কাজ করবেন। দেখতে পাচ্ছেন যে এখানে যেই শফিকুল ইসলাম খান রয়েছেন ধানের শীষ প্রার্থী, তিনি কিন্তু প্রত্যেকটি দোকান অলিগলি থেকে শুরু করে প্রত্যেকের কাছেই যাচ্ছেন, তার প্রতিশ্রুতিগুলো তুলে ধরছেন এবং এখানে যারা বলছেন যে এই বাস্তুহারা রয়েছেন তাদেরকে কিন্তু একটা আবাসন ব্যবস্থা তিনি তৈরি করে দেবেন স্থায়ীভাবে। এবং এখানে যে জলাবদ্ধতা তৈরি হয়, এখানে মাদক রয়েছে, কিশোর গ্যাং রয়েছে, সেগুলো কিন্তু তিনি নির্মূলের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। একটু জানিয়ে রাখি, এই আসনটি হচ্ছে মূলত হচ্ছে 11 দলীয় যে জোট রয়েছে, সেই জোটের যেই প্রধান ডাক্তার শফিকুর রহমান জামাত সেই প্রধানের আসনেই কিন্তু তিনি ধানের শীষের প্রতীকে লড়ছেন। এখানে কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতার আশা করছেন বিএনপির ধানের শীষের এই প্রার্থী। যদিও কিন্তু এখানে এই যে দাঁড়িপাল্লার যিনি প্রধান রয়েছেন তিনি এখানে রয়েছেন। এখানে কিন্তু প্রচার প্রচারণা দেখতে পাচ্ছেন 22 টেকি থেকে শুরু করে পশ্চিম 22 টেকি চলছে, এটি আজকে সারাদিন যাবৎ চলবে। তো এই ছিল আমার কাছে পুরো 22 টেকি থেকে ধানের শীষের প্রার্থীর প্রচার প্রচারণার সর্বশেষ তথ্য। ঢাকা 15 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাইম কামাল। চট্টগ্রাম 7 আসনে জমে উঠেছে প্রচার প্রচারণা। গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক সহ নানা কর্মসূচি ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই মুহূর্তে রাঙ্গুনিয়ার উত্তর পদুয়ায় পথসভা করছেন ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, প্রচারণা কেমন চলছে জানাবেন, আর কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? রওশন, কিছুক্ষণ আগেই অর্থাৎ এই মুহূর্তে 2 থেকে 3 মিনিট আগেই যে পথসভা ছিল ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী, সেই পথসভাটি তিনি শেষ করেছেন উত্তর পদুয়া থেকে এবং এরপরে তিনি পদুয়ার দিকে রওনা হয়েছেন এবং সেখানে তিনি গণসংযোগ করবেন। এবং ধানের শীষের প্রার্থীর মতো অন্যান্য যে প্রার্থীরা রয়েছে প্রত্যেকেই কিন্তু সকাল থেকে প্রতিটি এলাকা চষে বেড়াচ্ছেন, বিশেষ করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের কাছে কিন্তু তারা নিজ নিজ দলের পক্ষে, নিজ নিজ প্রতীকের পক্ষে ভোট চাইছেন। বিশেষ করে এই আসনে যারা প্রতিদ্বন্দ্বী 8 জন প্রার্থীর মধ্যে কর্মী সমর্থকের দিক থেকে বিএনপি এবং জামায়াতের প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং তাদের পক্ষেই কিন্তু কর্মী সমর্থকের সংখ্যা অনেকটাই বেশি। এবং সেই জায়গা থেকে যদি বলি, হুম্মাম কাদের চৌধুরী কিন্তু প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতের যিনি রয়েছেন রেজাউল করিম, তিনিও কিন্তু প্রথমবারের মতো জাতীয় নির্বাচন করছেন এবং সেই জায়গা থেকে দুজনেই প্রথমবারের মতো নির্বাচন করছেন। অভিজ্ঞতা এবং সেই দিক থেকে যদি বলি, রাজনৈতিক ক্যারিয়ারের দিক থেকে যদি বলি, হুম্মাম কাদের কিন্তু অপেক্ষাকৃত তরুণ এবং এই যে তরুণ, তিনি কিন্তু তরুণদেরকে নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে রাঙ্গুনিয়ার অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে, সে সকল প্রত্যন্ত এলাকার যারা রাঙ্গুনিয়াবাসী রয়েছেন তারা যাতে কর্মসংস্থানের সুযোগ হয়, তাদের যাতে শিক্ষার সুযোগ হয়, স্বাস্থ্যের সুযোগ হয় এবং এলাকার বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়নের প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। তো চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রওশন। চট্টগ্রাম 7 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে পীরগাছা এবং কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত রংপুর 4 আসনে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। সেখানকার সবশেষ খবর জানাতে রংপুরের কাউনিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, প্রচারণায় কোন কোন প্রার্থী অংশ নিয়েছেন জানাবেন এবং কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা ভোটারদের?
রসন তিস্তা বিধৌত যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি উপজেলা পীরগাছা এবং কাউনিয়া, এই দুটি উপজেলা নিয়ে গঠিত রংপুর 4 আসন। এখানে ভোটের মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী 8 জন, তবে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে 2 জন প্রার্থীর মধ্যে, যার মধ্যে একজন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যিনি 11 দলীয় জোটের সমর্থিত প্রার্থী এখানে, এবং বিএনপির প্রার্থী ইমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে লড়ছেন। এই আসনটিতে মূলত 5 লাখের বেশি ভোটার রয়েছে, 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোটা দাগে 4টি দলের প্রার্থী এখানে রয়েছেন, বিএনপি, এনসিপি, জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন, এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। প্রার্থীদের প্রতিশ্রুতি আসলে ঘুরে ফিরে তিস্তা নদী, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলোই একই ধরনের প্রতিশ্রুতির তারা দিচ্ছেন ভোটারদের কাছে। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি মূলত কাউনিয়ার একটি পয়েন্ট, যেখানে তিস্তা রেল ব্রিজ এবং তিস্তা সড়ক সেতুর মাঝখানের একটি জায়গা। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এই জায়গাটি বেছে নিয়েছেন আজকের তার যে নির্বাচনের প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি ব্যক্ত করবার জন্য। আজকে তিনি ইশতেহার ঘোষণা করবেন যে তিনি নির্বাচিত হলে এই এলাকা ঘিরে তার কি পরিকল্পনা রয়েছে। প্রতিশ্রুতির মধ্যে তিনি বলছেন যে তিস্তা নদী ঘিরে তার আলাদা পরিকল্পনা রয়েছে, তিস্তার চরকে কিভাবে কৃষিভিত্তিক বিনিয়োগে আকৃষ্ট করা যায়, তিস্তার চর নিয়ে তিনি আলাদা মন্ত্রণালয় গঠন করতে চান। এছাড়া এই এলাকার শিক্ষা এবং স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য শিক্ষা নিয়ে বিশেষ করে তিনি রোড টু হায়ার স্টাডি, এখানকার ছেলেদেরকে বিদেশে পড়াশোনা করবার জন্য এবং কর্মসংস্থানের জন্য তার একটি পরিকল্পনা রয়েছে। নারীদের কর্মসংস্থানের ব্যাপারে তিনি পরিকল্পনা তার ইশতেহারে যুক্ত করেছেন, এবং পাটজাত পণ্যর বিকাশ এবং বিনিয়োগ আকৃষ্ট করে পাট পণ্যের কারখানা স্থাপনের জন্য তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোর কথাই তিনি আজকে এখানে তুলে ধরবেন। রওশনাই ছিল এই মুহূর্তে রংপুরের পীরগাছা এবং কাউনিয়া নিয়ে যে রংপুর 4 আসন, সেই 4 আসনের এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের প্রচার প্রচারণার সবশেষ খবর। নির্বাচনী প্রচারণার খবর জানাতে রংপুর 4 আসন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসেন। প্রচারণায় 10ম দিনে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। ঢাকা 18 আসনের উত্তরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজহার লিমন। আজহার, তো ছুটির দিন, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন, আর যেই প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, ভোটাররা কি আসলে সন্তুষ্ট হতে পারছেন কিনা? ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছে প্রার্থীরা, তাদের প্রতিশ্রুতির কথা বলছে, ভোটাররাও তাদের কথা শুনছে, এবং ভোটারদের কাছে এই মুহূর্তে কিন্তু শুধু একটি দলের বা একটি প্রতীকের প্রার্থীরা যাচ্ছে না, বিভিন্ন দলের প্রতীকের প্রার্থীরা যাচ্ছে, সবার কথা শুনে রাখছে। আসলে তারা কার কথা বেশি পছন্দ করছেন, কাকে বিশ্বাস করছেন, এই সিদ্ধান্ত তো দেখা যাবে 12 তারিখ ভোটের মাঠে। রওশন, আমরা এখন আছি ঢাকা 18 আসনে। এই আসনটি ঢাকা মহানগরীর বলা যায় যে একদম সীমান্তবর্তী আসন, এবং এইখানে কিন্তু একদম নতুন যুক্ত হওয়া অনেকগুলো ওয়ার্ড রয়েছে, উত্তর খান, দক্ষিণ খান রয়েছে, এবং সেইখানে কিন্তু আজ দেখছি যে প্রচারণা চালাচ্ছেন 11 দলীয় জোটের মনোনীত যিনি প্রার্থী আরিফুল ইসলাম আদিব। তিনি আজ সকালে তার যে সফরসূচি ছিল, আমরা দেখছি যে ফজর নামাজের পরই প্রচারণা শুরু করেছেন, এবং উত্তরা পূর্ব থানার যে বেরিবাদ এলাকা, অর্থাৎ উত্তরা থেকে উত্তরখান যাওয়ার দিকে পলয়েল মার্কেটের সামনে থেকে, তো সেখান থেকে এই প্রচারণা শুরু করেছেন। বস্তুত এই প্রচারণা থেকে এই আরিফুল ইসলাম আদিব বলছেন যে আচরণবিধি লঙ্ঘন, রঙিন পোস্টার সহ অনেক কিছু করছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, কিন্তু নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তারা সে বিষয়ে তেমন ভূমিকা নিচ্ছে না। আরেকটি কথা বলেছেন যে দুর্নীতিতে তার উপর যে হামলা হয়েছে, বিএনপি থেকে ওই নেতাকে বহিষ্কার করা হলেও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে গ্রেপ্তার করছে না, এই ধরনের তিনি অভিযোগ করেছেন, এবং তিনি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এই এলাকার নগর সেবার উন্নয়নে। তো রওশন, এই ছিল উত্তরা থেকে, এই 18 আসন থেকে এই প্রার্থীর আমার কাছে প্রচারণার সবশেষ খবর। নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানাতে উত্তরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন। জাতীয় নির্বাচন ঘিরে আরও সচেতন মৌলভীবাজারের নারী ভোটাররা। হাওর, পাহাড় এবং চা বাগান ঘেরা এই জেলায় চা শ্রমিক, খাসিয়া, মণিপুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার নারীরা বলছেন, যারা নারীদের অধিকার, শিক্ষা এবং কর্মসংস্থান বাস্তবায়নে কাজ করবেন তারাই পাবেন নারীদের ভোট। মৌলভীবাজার থেকে এম এ হামিদের প্রতিবেদন।
হাওর, পাহাড় ও চা বাগানে ঘেরা মৌলভীবাজারে ৬৩টি জনগোষ্ঠীর মানুষের বসবাস। জেলার ২১ লাখের বেশি জনসংখ্যার প্রায় ৮ লাখ নারী ভোটার। শিক্ষা, অধিকার আর কর্মসংস্থানে যারা সত্যিকারের কাজ করবেন তাদেরই নির্বাচিত করতে চান তারা। খাসিয়া, মণিপুরি, চা শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার নারীরা বলছেন, নারীদের নিয়ে কাজ করা শুধু কথায় নয়, বাস্তবেও প্রমাণ করতে হবে। যারা আমাদের ভূমির অধিকার আর যারা মজুরির অধিকার নিয়ে কাজ করবে তাদেরকে আমরা ভোট দেব। যারা নারীদের উন্নয়ন করবে, খাসিয়াদের যারা উন্নয়ন করবে তাদেরকে ভোট দিব। নতুন ভোটার ও নারী উদ্যোক্তারাও স্বপ্ন দেখছেন নারী বান্ধব সরকারের। সহজ শর্তে ঋণ, নিরাপদ কর্মপরিবেশ আর সম্মান চান তারা। আমাদের নারীদের কথা যারা ভাববে, আমরা ভবিষ্যতে তাদেরকেই নির্বাচিত করব। এখানে আমরা কোনো দলমতের কথা বলতে আসছি না। নারীদের অবদান ঘর থেকে দেশের সব জায়গায় যেরকম করে আছে সেটার স্বীকৃতির প্রয়োজন, এবং সেই রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য কাজ হবে এবং সেই পরিবর্তনের ধারাটা অব্যাহত থাকবে। জেলায় এবার ভোটার ১৬ লাখের বেশি, যার প্রায় অর্ধেকই নারী। ভোটারদের প্রত্যাশা এই নির্বাচন হোক জাতীয় উৎসবের মতন। এখন মৌলভীবাজার। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে ৮ ঘন্টার কর্মবিরতি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে বন্দর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন হাজেরা শিউলি। ৮ ঘন্টার কর্মবিরতি, এখন পর্যন্ত কর্তৃপক্ষের তরফ থেকে কেউ এসেছেন কিনা, সমস্যা সমাধানে সবশেষ কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, আসলে বন্দর কিন্তু ৩৬৫ দিনের মধ্যে বছরে ২ ঈদ ছাড়া সারাক্ষণই তাদের অপসারণ ২৪ ঘন্টা তাদের অপসারণ কার্যক্রম চলে, এবং আজকে শুক্রবার ছুটির দিন হওয়ায় বন্দরের যে প্রশাসনিক ভবন সেখানে কিন্তু আমরা কোনো কর্মকর্তাদেরকে পাইনি। এবং আপনারা জানেন যে গত বৃহস্পতিবার এনসিটি বিদেশি অপারেটরকে দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে যে রিট হয়েছিল সেই রিট খারিজ হয়ে যায়, এবং এরপর থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব দ্রুতই চুক্তি হয়ে যাবে। এবং সে কারণে কিন্তু বন্দরের যে কেপিআই বা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রবেশ পথ, সব পথগুলোতে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে, এবং আমরা এই প্রবেশ পথগুলোতে পুলিশ অনেকটাই ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে সকাল থেকে শ্রমিক কর্মচারীরা কিন্তু বন্দরে বিভিন্ন প্রবেশ পথে এবং বন্দরে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি সমাবেশ করেছে, এবং তারা বলছে সরকারকে এই প্রক্রিয়া থেকে সরে আসতে, এবং তারা বলছে এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত, এবং এই একটি স্বয়ংসম্পূর্ণ এবং অত্যাধুনিক টার্মিনাল আসলে বিদেশি অপারেটরকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটি দেশের অর্থনৈতিকভাবে বন্দর ক্ষতিগ্রস্ত হবে, দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। এবং সকাল থেকে কিন্তু বন্দরের জেটিগুলোতে কাজ বন্ধ রয়েছে, যা থেকে কোনো পণ্য ওঠানামা হচ্ছে না, পণ্য ডেলিভারিও বন্ধ রয়েছে, এবং এর কিন্তু বহুমাত্রিক প্রভাব রয়েছে, বিশেষ করে আমদানি রপ্তানি বাণিজ্যে কিন্তু এর একটি মারাত্মক প্রভাব পড়বে। এবং যে জাহাজগুলো আছে সেগুলো অলস বসে আছে, সেগুলোতে কোনো কাজ হচ্ছে না, এবং বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলবে, যেটা আসলে বন্দর ব্যবহারকারীরা বলছে যে এটা আসলে যা তাদের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ দীর্ঘ সময় কাজ বন্ধ থাকলে পরবর্তীতে জট হয়ে যায়, এবং পণ্যগুলো বন্দর পড়ে থাকলে তাদেরকে অনেক বেশি ড্যামেজ দিতে হয়, এবং রপ্তানি পণ্য সময়ের মধ্যে শিপমেন্ট না হলে রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো রওশন, বন্দরের শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি তার সব শেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যারা ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon, এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।